বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি পাথান মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আমার আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ পরিচালনায় আছি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক গণিত, সরকারি পাথান মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যাদের জন্য আজকের এই পাঠ নবম দশম শ্রেণী, বিষয় রসায়ন, অধ্যায় দ্বিতীয়, পাঠ শিরোনাম ব্যাপন নিঃসরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে কিছু চিত্র দেখতে পাইতেছ। এখানে দেখো, কিছু ছবিতে কিছু মুখরোচক খাবার আছে, আছে সেন্টের বোতল, আছে বেশি কণা এবং কম কণার বিশিষ্ট একটা চিত্র। এখানে হাই কনসেন্ট্রেশন, এটা লো কনসেন্ট্রেশন, এখানে কণার বেশি কণা দেখা যাচ্ছে, এখানে কম কণা দেখা যাচ্ছে। এখানে দেখো অনেকগুলো অণু একত্রে, এগুলারে ছড়ানোর পরে এগুলা সমভাবে ছড়ায় পড়ছে সব জায়গায়, অথবা এখানে কিছু রং দেওয়া হচ্ছে, রংটা পরে ছড়ায় দিতেছে। এখানে দেখো, এই ছবিগুলো থেকে আমরা কি ধারণা পেতে পারি? এই ছবিগুলো থেকে আমরা কণার অণুগুলা যদি ইতস্তত সমভাবে ছড়ায়, সেটা হলো কি? সেটা হলো ব্যাপন। এবং এই যে কণাগুলা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়ায় পড়া, এটাও কি ব্যাপনের সংজ্ঞা হিসাবেই পড়ে। তাহলে আমরা জানলাম যে এই চিত্রগুলার সাহায্যে যে ধারণা পাই সেটা হলো কি? ব্যাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের ছবিতে দেখো, এখানে কিছু কর্পূর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড আছে। এই পদার্থগুলোকে যদি এই প্রত্যেকটা কঠিন পদার্থ মনে করো, দেওয়াই আছে যেগুলো কঠিন পদার্থ, অবশ্যই এই কঠিন পদার্থগুলোতে যদি তাপ দেওয়া হয়, এই তাপের ফলে এগুলা কি হলো? তরলে পরিণত না হইয়া বাষ্পে পরিণত হলো। তাহলে এই পদার্থগুলোকে বলে কি পদার্থ? উদ্যোপাতিত পদার্থ। আর এই প্রক্রিয়াটাকে বলে উদ্যোপাতন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের তাহলে যে ব্যাখ্যাগুলো দিলাম তার প্রেক্ষিতে বলা যায় আমাদের পাঠ হবে ব্যাপন, নিঃসরণ, পাতন ও উদ্যোপাতন। আজকের পাঠ থেকে তোমরা যা জানতে পারবে, তোমরা জানবে ব্যাপন নিঃসরণ কি, পাতন কি তা ব্যাখ্যা করতে পারবে, উদ্যোপাতন ব্যাখ্যা করতে পারবে এবং উদ্যোপাতিত পদার্থ ব্যাখ্যা করতে পারবে। আশা করি তোমরা আজকের পাঠের শেষ পর্যন্ত সংযুক্ত থেকে পাঠটা আয়ত্ত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু জেনে নেই ব্যাপন কি। খেয়াল করো, আমরা এই ছবিটা আরও আগেই দেখাইছিলাম, আবারও দেখো। এখানে একটা সেন্টের বোতল আছে এবং এখানে কিছু মুখরোচক খাবার আছে। তোমার বাড়িতে যদি পোলাও কোরমা পাক হয়, তুমি সেটা কিন্তু ঘরে ঢোকার আগেই কিন্তু তুমি, বা বাড়িতে ঢোকার আগেই তুমি কি করবা? টের পাবা যে একটা আমার ঘরে পোলাও কোরমা পাক হয়েছে। এটার কারণ কি? এই যে কণার এখানে যে খাবারটা তৈরি হলো, এই খাবারের কণাগুলা, মানে সুগন্ধির কণাগুলা তোমার নাকে কি হলো? পৌঁছলো। এটা একটা প্রক্রিয়া। আবার দেখো, এখানে সেন্টের বোতল যদি খোলা হয়, তাহলে সেন্টের ঘ্রাণটাও কিন্তু তুমি পেয়ে যাও। তাহলে এটাও তো একটা প্রক্রিয়া। অর্থাৎ কণাগুলা কি করে? সমভাবে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, সমভাবে। এটা হলো কি? ব্যাপন। অর্থাৎ যে কোনো মাধ্যমে হতে পারে, কঠিন কিংবা তরল কিংবা বায়বীয়, যে কোনো মাধ্যমে কণার ইতস্তত সমভাবে ছড়িয়ে পড়াকে বলে কি? ব্যাপন। আমরা আবার একটু দেখি ব্যাপনটা কি। কোনো মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ও সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়াকে কি বলে? ব্যাপন বলে। তাহলে আমরা ব্যাপনের সংজ্ঞা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব নিঃসরণ কি। চিত্র দেখো, একটা বেলুন, যেটা ভিতরে গ্যাস আছে, অর্থাৎ ফুলানো অবস্থায় আছে। এরপরে যদি আমি একটা পিন দিয়ে এই বেলুনটাকে ফুটো করে দেই, তাহলে কি হবে? বায়ুর চাপে গ্যাসটা কি হবে? বের হয়ে যাবে।
তাহলে অর্থাৎ যে গ্যাসের অণুগুলো ছিল, বেশি অণুগুলো ছিল, সেটা ছড়ায় পড়বে একটা সূক্ষ্ম মাধ্যমে, অর্থাৎ এই যে ফুটো করে দিলাম, এই ফুটোর মাধ্যমে এটা বের হয়ে আসবে। তাহলে এ থেকে আমরা নিঃসরণের সংজ্ঞা দিতে পারি। খেয়াল করো, কোনো গ্যাসীয় পদার্থে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলে কি? নিঃসরণ। আবারও খেয়াল করো, এখানে দেখো একটা ভ্যাকুয়ামের ছবি আছে। এখানে গ্যাসের অনেকগুলা অণু আছে, যেটা এই ছোট্ট মাধ্যমে একটা ফুটো আছে মাধ্যমে, এখানে দেখো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এখানে গণনা করা যায়। তাহলে এখান থেকে এই গ্যাসের অণুগুলো এখানে এই মাধ্যমে, অর্থাৎ এই সরু ছিদ্রপথে কী হলো? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বেরিয়ে আসলো। তাহলে এটা হলো কি পদ্ধতি? নিঃসরণ পদ্ধতি। অর্থাৎ নিঃসরণ হলো কি? কোনো গ্যাসীয় পদার্থে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলে নিঃসরণ। তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণ জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে ব্যাপন ও নিঃসরণের পার্থক্য দেখব। ব্যাপন ও নিঃসরণের পার্থক্য দেওয়ার আগে আমরা ব্যাপন এবং নিঃসরণের সংজ্ঞা আমরা জেনে নেই। আমরা একটু আগে সংজ্ঞা দিয়েছিলাম, তারপরও এই সংজ্ঞাটাই কিন্তু দুইটা সংজ্ঞাই হবে একটা পার্থক্য, এরপরে আর একটা বৈশিষ্ট্য দিলে আমাদের দুইটা পার্থক্য হয়ে যাবে। দেখো, কোনো ব্যাপনের সংজ্ঞাটা আমরা আবারও বলি, কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কণার স্বতঃস্ফূর্ত ও সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়াকে বলে ব্যাপন। আর কোনো গ্যাসীয় পদার্থে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া হলো নিঃসরণ। আমরা ব্যাপন এবং নিঃসরণের দুটা সংজ্ঞা জানলাম, পার্থক্য আকারে প্রকাশ করলাম। এরপরে এটা দিলাম আরও একটা বৈশিষ্ট্য দিলাম। দেখো, এটা হলো মানে ব্যাপন প্রক্রিয়ায় চাপ প্রয়োগের প্রয়োজন হয় না, কোনো চাপ প্রয়োগের প্রয়োজন হয় না। এটা রাখলে এমনি ছড়াইয়া পড়ে, অর্থাৎ সেন্টের বোতল যদি খুলে রাখো এটা ছড়াইয়া পড়ে, কিংবা প্রক্রোচক খাবার, পোলাও কোরমা, এটা রাখলে কি হয়? এটা ছড়াইয়া পড়ে। এটা আলাদা চাপ প্রয়োগ করতে হয় না। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কি হয়? চাপ প্রয়োগ করতে হয়, চাপ প্রয়োগের প্রয়োজন হয়। আমরা এখানে উদাহরণ হিসাবে ব্যাপনের উদাহরণ হিসাবে সেন্টের বোতল, আবার নিঃসরণের উদাহরণ হিসাবে গ্যাসপূর্ণ একটা বেলুন, একটা পিন সহ দেখালাম। এটা উদাহরণ হিসাবে দেখানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে চলে যাব পাতন কি, পাতনের সংজ্ঞায় চলে যাব। পাতন জানার আগে আমাদের জানতে হবে যে বাষ্পীভবন কি এবং ঘনীভবন কি। কারণ পাতন হলো এই বাষ্পীভবন এবং ঘনীভবনের সমষ্টি। এখন দেখো, আমরা এই বিকারে পানিকে তাপের সাহায্যে ফুটাইতেছি। কোনো তরলকে যদি তাপ প্রদান করে ওই তরলকে বাষ্পে পরিণত করা হয়, তাকে বলে কি? বাষ্পীভবন। এটা তোমরা দোকানে আমরা চা খাই, যখন চা কাপে ঢালা হয়, দেখবা যে ওখান থেকে কিছু বাষ্পাকারে পানিটা চা পদার্থটা আর কি, তরল পদার্থটা বাষ্পাকারে কিছু উড়ে যাচ্ছে, ওটা হলো কি? বাষ্পীভবনের উদাহরণ। এছাড়া তুমি যদি আমাদের বাড়িতে যখন ভাত পাক করা হয়, তখন দেখবা যে ওখান থেকেও কি ওই গরম পানিটা কিছু বাষ্পাকারে উড়ে যাচ্ছে, ওটাও একটা বাষ্পীভবনের উদাহরণ হতে পারে। এরপরে আমরা জানবো ঘনীভবন কি। ঘনীভবন হলো একটু আগে যে আমরা জানলাম যে তরল পদার্থকে তাপ দিলে সেটা কি হয়? বাষ্পে পরিণত হয়। আবার যদি ওই বাষ্পকে কোনো মাধ্যমে শীতল করলে তরলে পরিণত করা যায়, সেটাকে বলে ঘনীভবন। অর্থাৎ আমরা যদি জলীয় বাষ্পের তাপ শক্তি যেটা হয় নির্গত করে যদি ঠান্ডা পানিতে পরিণত করা হয়, সেটা হলো কি? ঘনীভবনের উদাহরণ। তাহলে আমরা এখন পাতনের সংজ্ঞায় যাব। কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে যদি তরলে পরিণত করা হয়, এই পদ্ধতিকে বলে পাতন। তাহলে পাতন সমানুপাতিক হবে কি? বাষ্পীভবন এবং ঘনীভবনের সমষ্টি। অর্থাৎ কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করাকে বলে পাতন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জানব উদ্যোপাতন কি। শিক্ষার্থীবৃন্দ, আমরা বাড়িতে অনেকেই আমাদের ন্যাপথালিন আছে, অথবা আমাদের ল্যাবরেটরিতে কর্পূর, নিঃসাদল, কঠিন কার্বন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়োডিন, এই পদার্থগুলো আছে। এই পদার্থগুলোকে যদি কী করা হয়, কোনো কঠিন, এই যে পদার্থগুলো অবশ্যই কঠিন, এই পদার্থগুলোকে তাপ প্রদান করলে সেগুলো কি হবে? তরলে পরিণত না হইয়া
সরাসরি বাষ্পে পরিণত হয়। খেয়াল করো, আমরা একটু আগে জেনেছিলাম পাতনের সংজ্ঞা জেনেছিলাম, বাষ্পীভবনের সংজ্ঞা জেনেছিলাম যে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করলে কোনো তরল পদার্থকে যদি তাপ প্রদান করা হয় সেটা বাষ্পে পরিণত হয়, সেটা হলো বাষ্পীভবন। আর এখানে হলো কি, কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত হবে না, কিন্তু কি হবে, সরাসরি বাষ্পে পরিণত হবে, সেটাকে বলে কি, উদ্যোপাতন। আবারও খেয়াল করো, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলে উদ্যোপাতন পদার্থ। উদাহরণ হিসাবে আমরা আবারও বলি, ন্যাপথালিন, কর্পূর, নিশাদল, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিংবা কঠিন কার্বন ডাই অক্সাইড। তাহলে কি হয়, এই পদার্থগুলোকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়, কি হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়। আর এই যে পদার্থগুলা বাষ্পে পরিণত হলো, এগুলাকে বলে কি, উদ্যোপাদিত পদার্থ। যেমন কঠিন ন্যাপথালিনকে যদি তাপ দেই, সেটা তরলে না হয়, সরাসরি কী হবে, গ্যাসীয় পদার্থে পরিণত হবে। এটা হলো কি, এটা হলো উদ্যোপাদিত পদার্থ। এখন দেখো, এই যে কঠিন পদার্থকে যদি এখানে তাপ দেওয়া হয়, এটা কি হলো, বাষ্পে বা গ্যাসীয় পদার্থে পরিণত হলো। এটা হলো কি, উদ্যোপাতনের একটা চিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো উদ্যোপাদিত পদার্থ কীভাবে উদ্যোপাত হয়। এখন দেখো, এখানে আমরা একটা বিকার আছে, বিকারের উপরে একটা ঢাকনার উপরে কিছু বরফখণ্ড, এখানে তার জালি আছে এবং তাপ দেওয়ার জন্য একটা বুনসেন বার্নার আছে। অর্থাৎ আমরা এখানে, আর আমাদের এই তার জালির উপরে আছে কিছু অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উদ্যোপাতন ব্যাখ্যা করব। এখন দেখো, এর আগে আমরা একটু জেনে নেই যে কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে যদি একটি উদ্যোপাতিত পদার্থ মিশ্রিত থাকে, এখানে আছে কি, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে, এখানকে আমরা নিশাদলকে পৃথক করব। তাইলে যদি মিশ্রণ থেকে পৃথক করা হয়, যেমন এখানে আমি যদি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে নিশাদলকে পৃথক করি, তাহলে নিশাদলের আরেকটা নাম আছে কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে খাদ্য লবণ মিশ্রিত থাকলে হয় কি, উদ্যোপাদিত পদার্থের মাধ্যমে আমরা এটাকে কী করবো, নিষেধলকে পৃথক করব। এখন দেখো, কঠিন অবস্থায় উদ্যোপাদিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে, আমরা এই বুনসেন দ্বীপের সাহায্যে তাপ দিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে, তাহলে উদ্যোপাদিত পদার্থ কী হবে, সহজেই কী হবে, এটা বাষ্পীভূত হয়ে যাবে। আবার দেখো, আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে, আয়োডিন একটি কি, উদ্যোপাদিত পদার্থ। কাজেই ওই আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে যদি তাপ দেই, তাহলে আয়োডিনটা কী হবে, সহজেই বাষ্পে পরিণত হবে। তাহলে ওই বাষ্পকে ঠান্ডা করে যদি কঠিন আয়োডিনে পরিণত, ওই বাষ্পকে যদি আমরা কী করি, আবার ঠান্ডা করি, তাহলে সেটাকে কী হবে, আয়োডিনে পরিণত করা যাবে। তাহলে আমরা বলতে পারি কি, যে কঠিন পদার্থের মিশ্রণ থেকে একটি উদ্যোপাদিত পদার্থ মিশ্রিত থাকলে, অর্থাৎ কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটা উদ্যোপাদিত পদার্থের মিশ্রণ থাকলে, ওই মিশ্রণকে কী করা যায়, উদ্যোপাদিত পদার্থকে মিশ্রণ থেকে পৃথক করা যায়। কিন্তু এখানে যদি অন্য একটা উদাহরণ দাও তুমি, বালি এবং গ্লুকোজ, এই বালি এবং গ্লুকোজ থেকে কিন্তু কি করা যায় না, এটাকে আলাদা করা যাবে না। এবং কারণ কি, এটা উদ্যোপাদিত পদার্থ নয়। তাহলে আমরা কীভাবে উদ্যোপাত করা যায়, পৃথক করা যায়, সেটা আমরা ডিসকাস করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে উদ্যোপাতিত পদার্থ আমরা একটু জানবো। আমরা যদিও এর আগে ডিসকাস করেছিলাম, তারপরেও আমরা একটু বলি যে নিশাদল, কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, কঠিন কার্বন ডাই অক্সাইড পদার্থগুলোকে কী করলে, তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়, কী হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়। এই পদার্থগুলোকে বলে কি, উদ্যোপাদিত পদার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে ব্যাপন, নিঃসরণ, উদ্যোপাদিত পদার্থ, পাতন এ সম্বন্ধে ডিসকাস করেছিলাম। এরই আলোকে আমরা তোমাদের জন্য কিছু, তোমাদের এই আজকের পাঠ থেকে মূল্যায়নের জন্য কিছু কোশ্চেন রাখলাম। দেখো, পাতন বলতে কি বুঝো, উদ্যোপাতন কাকে বলে, উদ্যোপাতিত পদার্থের নাম লেখো। আশা করি তোমরা সহজেই পারবে আয়ত্ত করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাপন, নিঃসরণ আলোচনা করেছিলাম, সেখান থেকে কিছু বাড়ির কাজ দিচ্ছি। খেয়াল করো, ব্যাপন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থে ব্যাপনের কিরূপ পরিবর্তন ঘটে। আশা করি তোমরা সহজেই পারবে। আর যেহেতু আমরা পাতন, উদ্যোপাতন থেকে কিছু ডিসকাস করেছিলাম, সেখান থেকে একটু বাড়ির কাজ দিয়ে দিই। খেয়াল করো, নিশাদল বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে খাদ্য লবণ মিশ্রিত থাকলে উদ্যোপাতন প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে নিশাদলকে পৃথক করা যায় সেটা বর্ণনা করবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা এখন একটা কঠিন সময় পার করছি, যেহেতু বৈশ্বিক করোনা মহামারীতে সমস্ত বিশ্বের সাথে বাংলাদেশও একটা ভয়ানক অবস্থার মধ্যে যাচ্ছে। আশা করি পরম করুণাময় মহান আল্লাহ পাকের ইচ্ছা আমরা এই দৈন্যদশা থেকে মুক্ত পাবো। সে পর্যন্ত তোমরা বাড়িতে ক্লাসগুলা সুন্দরভাবে করবা, স্কুলের পেজ থেকে অনলাইন ক্লাস সংগ্রহ করবা, এছাড়া সংসদ টেলিভিশন কিংবা যে কোনো মাধ্যমে ক্লাস করবা এবং ক্লাসগুলো আয়ত্ত করে সুন্দরভাবে অনুশীলন করবে। আর স্বাস্থ্যবিধি অবশ্যই সবাই মেনে চলবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।